দিনটা পরিষ্কার চোখের সামনে সেটে থাকার মতো। রাতে ঠিকমতো না ঘুমিয়েও খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। সোহান তখন ওপাশ ফিরে শুয়ে। গতরাতে ভালো করে কথা বলেনি। অভিমান হয়েছিল সজলের সাথে ফিরেছি বলে, সেই অভিমান কমেনি। অনেক চেষ্টা চরিত্র করেও যখন তাকে টলাতে পারিনি তখন আমিও এপাশ ফিরে শুয়েছি। এখন কাকডাকা ভোরেই ঘুম পগার পার। উঠে পূর্বের জানালাটা খুলে দিলাম। দূর বাঁশবাগানের মাথায় এইমাত্র ডিমের কুসুমের মতো সূর্যটা দেখা দিল। প্রকৃতিকে উদ্ধার করল আধারের গ্রাস থেকে। কি আকর্ষণে যেন মহাবিষ্টের মতো অনেকক্ষণ ধরে চেয়ে রইলাম সূর্যের দিকে। বোধ হয় এজন্য যে দিনের অন্য সময়ে তাকে প্রাণভরে দেখা যায় না, চোখ ঝলসে যায়। আকাশটাও বর্ণিল লাগছে। মেঘগুলোতে রঙের ছোঁয়া লেগেছে। পাখির কিচিরমিচিরের সাথে গ্রামটাও জেগে উঠল। শাড়ি পরা মহিলাকে দেখা গেল কলসি নিয়ে পুকুরের দিকে যেতে। এক দুধওয়ালা দুধের পাত্র হাতে ঝুলিয়ে যাচ্ছে। ছোট একটা মেয়ে কয়েকটা ছাগল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। চিরচেনা অথচ মুগ্ধকর দৃশ্য। কোনো শিল্পীর হাতে তুলি থাকলে এক্ষুনি তার দৃশ্যটা বেঁধে ফেলতে ইচ্ছে হতো কাগজের বুকে। এই সময় শোভানের উপস্থিতি টের পেলাম পাশে। আর চোখে দেখলাম জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরে তাকালো। আমি সেদিকে মনোযোগ দিলাম না। সে অনুতপ্ত গলায় বলল, সরি। অবাক হওয়ার ভঙ্গিতে বললাম, ও মা। কেন? সে হেসে আমার হাতের ওপর হাত রেখে বলল, তুমি তো জানোই আমার খুব খারাপ অভ্যাস হলো রাগ। আগে সবার ওপর দেখাতে পারতাম, এখন তুমি ছাড়া কেউ নেই। বেশি রাগ জমে গেলে দম ফেটে মরে যাব। তাই মাঝে মাঝে একটি আধটু দেখাই। আমার রাগ হল মরার কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে। আমি ওর দিকে চাইলাম না। মুখ ঘুরিয়ে নিলাম। সে আমাকে জোরে করে তার দিকে ফেরাল। কপালে চুমু খেয়ে বলল, সরি তো। এত সুন্দর সকালে কেউ রাগ করে থাকে? আমার রাগ পড়ে গেল। ঘুম থেকে ওঠার পর ওর চুল হয়েছে ভয়ানক এলোমেলো। হাত দিয়ে সেটা আরো এলোমেলো করে দিয়ে বললাম, কাকের বাসা। সেও হেসে দিল। তখনই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে। বাইরে চেয়ে দেখি সুন্দর দিনটা হঠাৎই কেমন পাল্টে যাচ্ছে। পাখিদের জোর চেঁচামেচি শুরু হয়েছে। কোথা থেকে কালো কালো মেঘের স্তূপ এসে জমা হয়েছে মাথার ওপর। উথাল পাথাল হাওয়া এসে উল্টে পাল্টে দিচ্ছে সবকিছু। ধুলো আসছে দেখে জানালা বন্ধ করে দিলাম। একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমাদেরও কেমন মনটা খারাপ হয়ে গেল। সকালে মামি খাবার দিয়ে গেল। বৃষ্টিদিনে ভাত আর কুমড়ো ফুলের বড়া ভালোই লাগল। খেয়ে দিয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করলাম আমরা। সোহান বলল, চা খেতে ইচ্ছে করছে। ইস, ঢাকায় থাকলে এতক্ষণে কত কাপ চা হয়ে যেত। চলো কোনো মন্ত্র বলে ঢাকায় গিয়ে চা খেয়ে আবার ফিরে আসি। আমি হেসে দিলাম। ঠিক মিনিট 10 পর জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে উঠে পড়লাম। খুলে দেখি মামার ছোট ছেলে রতন ভাই। গুড়ের ব্যবসা করেন। বাজারে দোকান আছে। সম্ভবত সেখান থেকেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। তাকে ভেতরে ঢুকতে দিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া? পুলিশ। পুলিশ শব্দটা শোনামাত্র আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কোথায়? বাজারে। সোহান ভাইয়ের খোঁজ করতেছে। আমার মাথায় বজ্রপাত হলো যেন, আমার ভুলের জন্য। সৌভিক লোকটাকে বিশ্বাস করতে গেলাম কেন? আমার জন্য সোহান ধরা পড়ছে। ওর দিকে তাকানোর সাহসী হলো না আমার। বুকে তুমুল জোরে হাতুড়ি পেটা শুরু হলো। রতন ভাই বললেন, আমি আপনাদের লুকানোর ব্যবস্থা কইরা দিতে পারি।
দক্ষিণ পাড়ায় আমার বন্ধুর বাড়িতে পলায় থাকলে ওরা খুঁজা পাবে না। আপনারা চলেন তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, কিন্তু শোভানের কোনো আগ্রহ দেখা গেল না। সে ধীরে হেঁটে গিয়ে খাটে বসে পড়ল। বলল, আর কত পালাব? পারব না, আমি ক্লান্ত। রতন ভাই হতভম্ব হয়ে চেয়ে রইলেন। আমি শোভানের চোখ দেখে বুঝতে পারলাম ওকে আর বলে লাভ নেই, কাজ হবে না। পুলিশ চলে এলো একটু পরেই। কতগুলো নীল পোশাক পরা লোক অত্যন্ত অভদ্রভাবে ঘরে ঢুকল। তারপর যা হলো সেই দৃশ্য আমি আর মনে করতে চাই না। সোহানকে ওরা নিয়ে যাওয়ার পরপরই আমিও ঢাকার পথে রওনা হলাম। বৃষ্টি মাথায় নিয়ে একা একা এমন গন্তব্যে যেখানে এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। ঘোরের মধ্যে কাটল পুরো সফর। ঢাকায় পৌঁছে তান্নি আপুদের বাড়িতে গেলাম। মা এখানেই ছিল। খবর পেয়ে এসেছেন। মায়ের সাথে দেখা হলো কতকাল পর। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম। পৃথিবীতে এই একটি মানুষ শুধুই আমার নিজের। তখনও রাত ভোর হয়নি। মাঝরাতে গাড়ি থেকে নেমেছি। তান্নি আপু বলল বিশ্রাম নিয়ে নিতে। হাত মুখ ধোয়ার পর খাবার নিয়ে এলো আপু। আমি কিছুই মুখে দিতে পারলাম না। ইচ্ছেই হলো না খাবার ছুঁয়ে দেখতে। শোভানের ঘর পরিষ্কার করে রেখেছে। আমি দোতলায় উঠে গেলাম। সেই ঘর, পুরো ঘরে শোভানের ছোঁয়া লেগে আছে। সব জিনিস ওর নিজের। বইয়ের তাক, টেবিলে জড়ো করা কত রকমের পেন্সিল, কাগজ, ছবি, জামাকাপড়ের আলনা সবই আছে, শুধু মানুষটা দূরে চলে গেছে। এই তো গোত্রাতেও আমার পাশেই শুয়েছিল। কান্নারা দলা পাকিয়ে আসতে শুরু করল। মনে হতে লাগলো ওকে আমি চিরজীবনের জন্য হারিয়েছি। বুকের ভেতর এত যন্ত্রণা হতে লাগলো যে মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো। আর কোনো দিন কি সে মুক্ত আকাশের নিচে আমার হাত ধরে দাঁড়াবে? ওর কি শাস্তি হবে? ও এখন কি করছে? জেলের বন্দি সেলের ভেতরে বসে বসে কি ভাবছে? খুব কি কষ্ট হচ্ছে? কিছু কি খেয়েছে? শুতে পারলাম না। ছটফট করতে করতে ভোর হল। ঘর থেকে বের হয়ে ছাদে এসে দাঁড়ালাম। অনেকদিন পর এই বাড়িতে সকাল দেখা হল। গতদিনও কি জানতাম আবার এখানে চলে আসব? পেছনের পুকুরের পানিতে নতুন ওঠা সূর্যের আলো পড়ে চিকচিক করছে। আমার কেমন বিষাদ লাগতে লাগলো সবকিছু। এত আশা করলাম, বিধাতা কেন শুনলেন না ডাক? সৌভিক আহসান যখন বললেন 80% সম্ভাবনা আছে শোভানের নির্দোষ হওয়ার, তখন কেন 20% সম্ভাবনা মিলে গেল? নির্দোষ হলে তো আর উনি পুলিশ পাঠাতেন না। শোভানের কিছু হলে আমি কি করব? মরে যাব। ছাদ থেকে লাফ দেবার কথা মনে হলো, কিন্তু এখান থেকে পড়লে মরব না। রিশানেরই কিছু হয়নি, আর আমি তো বয়সে বড়ই। কেমন ক্লান্ত বিধ্বস্ত লাগছে নিজেকে। রোদ ওঠার পর আর দাঁড়িয়ে থাকতে না পেরে ঘরে ঢুকলাম। গা এলিয়ে দিলাম শোভানের বিছানায়, ঘুমে তলিয়ে গেলাম পরক্ষণেই। মিষ্টি একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল। সোহান আর আমি বেড়াতে গেছি চাঁদের দেশে। চারপাশটা গাঢ় নীল। কোনো মানুষ নেই। আমি ভয়ে ওর হাত ধরে ফেললাম। ও হেসে বলল, কিচ্ছু হবে না শিফা, চিন্তা করো না। ঘড়িতে বাজে 11:20। আমারও ইচ্ছে করছে শোভানের কথা মতো চিন্তা না করতে। তান্নি আপু আমাকে ডেকে নিয়ে গেল নিচে। জোর করে মা ভাত খাইয়ে দিল। রোকন ভাইয়ের সাথে দেখা হলো তখন। হাসার চেষ্টা করে বললেন, ভালো আছো? আমি উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, সৌভিক আহসানের সাথে কথা হয়েছে ভাইয়া? রোকন ভাই দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বললেন, উনার ফোন বন্ধ।
আমার অসম্ভব রাগ হতে লাগল। বললাম, সোহানকে দেখতে যাওয়া যাবে? এখন না যাওয়াই ভালো। তুমি রেস্ট নাও, কালকে ওকে করতে তুলবে। কাল যাব সবাই। করতে তুলবে? আচ্ছা, ওর কি কালকেই বিচার হয়ে যাবে? সম্ভবত। ওর কি শাস্তি হবে? রোকন ভাই হতাশ গলায় বললেন, জানি না। গরুর ডাক আর ঘোড়ার ডাক কি শুনে আলাদা করা যায়? রোকন ভাই বিষণ্ণ মুখে বললেন, যায়। অনেকক্ষণ ধরেই এইসব আবোল তাবোল বকে যাচ্ছেন অ্যাডভোকেট প্রণব কুমার রায়। শোভানের হয়ে লড়ার জন্য এই লোকটাকে ঠিক করে দিয়েছেন সৌভিক হাসান নিজেই। শুনে খুব অবাক হয়েছিলাম। রোকন ভাইয়ের সাথে তার ফোনে কথা হয়েছে। সোহানকে অ্যারেস্ট করার বিষয়ে বলেছেন, নির্দোষ প্রমাণ হওয়ার জন্য তো ধরা পড়তে হবে। কিন্তু সত্যি নির্দোষ কি না বা তিনি তদন্তে কতদূর পৌঁছেছেন সে বিষয়ে কোনো কিছুই খোলাসা করেননি। প্রণব কুমার রায়ের গায়ের রং কুচকুচে কালো, রোগা শরীর। তবু দেখলে কেমন ভরসা হয়, চোখে আশ্চর্য দীপ্তি আছে। যদিও তখন থেকে কি বলছে কিছু মাথায় ঢুকছে না। আমি জিজ্ঞেস করলাম, শোভানের কেস নিয়ে আপনারা কতটা আশাবাদী? তিনি চশমা ওপরে তুলে আমার মুখের দিকে ভালো করে তাকালেন, বাঁকা হেসে বললেন, দেখাই যাক না কতদূর কি হয়। শোনো মেয়ে, ঘোড়ার ডাক আর গরুর ডাক কিন্তু আলাদা। এক করতে যেও না। আমার মেজাজ খারাপ হয়ে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আমরা সবাই জড়ো হয়েছি আদালতে। আর একটু পরেই বিচারকার্য শুরু হবে। ভয় গলা বুক শুকিয়ে আসছে। এই সময়ে সৌভিক হাসানের দেখা। লোকটাকে আগে না দেখলেও কেমন করে যেন চিনে ফেললাম। পোড়া ঠোঁট, ঠোঁটের কোণে মৃদু হাসি আর চটপটে স্বভাব। লোকটা আমাকে দেখে বলল, গুড লাক মিসেস শিফা। আজ এসেছি আমি, রোকন ভাই, মা আর শফিক আঙ্কেল। তান্নি আপু 3 বাচ্চা আর তার মাকে সামলাচ্ছেন। শোভানের মা এসেছে গতকাল। তাকে এতদিন কিছু জানানো হয়নি। গতকাল হুট করে এসে পড়েছেন। সব শুনে এখন শয্যাশায়ী হয়ে পড়েছেন। হাই ডায়াবেটিস, হাই প্রেশারে অবস্থা খারাপ। তাকেও যত্ন করতে হচ্ছে শিশুদের মতো। তান্নি আপুর দম ফেলার সময় নেই। তবু জেদ ধরেছিল আসবে। পরিস্থিতি আসতে দেয়নি। আমি মায়ের পাশে বসেছি। মায়ের একটা হাত শক্ত করে ধরে রেখেছে। আমার অন্য পাশে শফিক আঙ্কেল বসেছেন, উনি একটু পরপর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওদের দুজনেই জন্যই অস্থির না হয়ে চুপচাপ বসে থাকতে পারছি। সৌভিক হাসানকে দেখা গেল প্রণব বাবুর সাথে একনাগারে কথা বলে যাচ্ছে। কে জানে কি বলছে। সোহানকে দেখে আমি কেঁপে উঠলাম, একদিনেই কি পরিবর্তন। চোখ দুটো টকটকে লাল, চুল ভয়ানক এলোমেলো, গায়ের শার্ট নোংরা, ফর্সা মুখে এক ফোঁটা রক্ত নেই, ফ্যাকাশে হয়ে আছে, হাতে গাঢ় খয়েরি একটা দাগ। কে জানে মারধর করেছে কিনা। সে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইচ্ছে হলো ছুটে চলে যাই ওর কাছে, জড়িয়ে ধরে শান্ত হই। কিন্তু তা তো আর হয় না। জজ সাহেব এলেন, বিচারকার্য শুরু হলো একটু পরেই। বিপক্ষের উকিল প্রথমে মামলার বিবৃতি দিলেন। সোহান কিভাবে খুন করেছে তার কাল্পনিক বিবরণ, কিছু প্রমাণপত্র দিলেন। তার কথা শেষে প্রণববাবু শুরু করলেন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাকিব হাসানের খুন হয়েছে রাত 12টার আশেপাশে। সেই সময়ে পরিবেশ থাকে মোটামুটি শুনশান। এই সময়ে যদি তাকে খুন করা হয় তাহলে কেউ শব্দ শুনল না কেন? তাছাড়া ধস্তাধস্তিরও কোনো আলোমত পাওয়া যায়নি। তার মানে কি দাঁড়ায়? রাকিব স্বেচ্ছায় খুন হয়েছে? বিপক্ষের উকিল বললেন, আপনি বোধহয় পোস্টমর্টেম রিপোর্টটা ভালো করে পড়েননি।
ওখানে এটাও লেখা ছিল রাকিবের পাকস্থলীতে ঘুমের ঔষধ পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু সেই ঘুমের ঔষধটা এলো কোথা থেকে? উনারা যে পিৎজা খেয়েছিল সেটাতে ঘুমের ঔষধ মেশানো ছিল। পুলিশ পিৎজার যে 2 টুকরো পেয়েছে সেখান থেকেই জানা গেছে। তার মানে দাঁড়ায় রাকিবের খুনটা খুব পরিকল্পনা করে করা হয়েছে। ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে। সহজ হিসেব, কিন্তু সহজ হিসেবেও গরমিল দেখা যাচ্ছে। কোথায় গরমিল পেলেন? ওরা বাক্স থেকে যে প্লেটে তুলে পিৎজা খেয়েছিল সেই 2টো প্লেটের অবশিষ্টাংশ থেকেও ঘুমের ঔষধ পাওয়া গেছে। ঝামেলা আরও আছে। রাকিবের প্রতিবেশীর মতে সেদিন সে একজন পিৎজা ডেলিভারি বয়কে দেখেছে রাকিবের ফ্ল্যাটে আসতে। তার মানে রাকিব পিৎজাটা অর্ডার করেছিল। কিন্তু রাকিব কিংবা সোহান কারো কললিস্টেই পিৎজা অর্ডার করার হদিস পাওয়া যায়নি। তাহলে পিৎজাটা এলো কোথা থেকে? আর পিৎজায় ঔষধ পরে মেশানো হয়নি, মেশানো হয়েছিল বানানোর সময়ে। কোর্টরুমে গুঞ্জন উঠল। সবাই বুঝছে কেসের মোড় ঘুরে যাচ্ছে। জজ সাহেব অর্ডার করে সবাইকে থামালেন। প্রণব বাবু আবার শুরু করলেন, রাকিবের মোবাইলটা পাওয়া গেছে চূর্ণবিচূর্ণ অবস্থায়, সেটা ভাঙা হয়েছে ইচ্ছে যাতে পরবর্তীতে মোবাইলের কোনো ইনফরমেশন বের করা না যায়। কিন্তু সোবহানের মোবাইল ভাঙার কারণ কি? সবাই ঘুরে গেল সোবহানের দিকে। সোহানকে দেখা গেল বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। বিশ্বাসই করতে পারছে না হচ্ছেটা কি। প্রণব বাবু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সোহান আহমেদ, আপনি বলুন তো মোবাইল কেন ভেঙেছিলেন? সোহান বিড়বিড় করে বলল, আমি মোবাইল ভাঙিনি। পিৎজায় ঘুমের ঔষধ কে মিশিয়েছিল? জানি না। পিৎজাটা কে এনেছিল? কোনো উত্তর নেই। রাকিবকে কে খুন করেছে? এবারেও উত্তর পাওয়া গেল না। আপনি সেদিন ড্রিঙ্ক করেছিলেন? সোহান ধীরে ধীরে মাথা ওপর নিচ করল। আপনি সেদিন রাকিবের বাড়িতে গিয়েছিলেন কেন? ঝগড়া মেটাতে। ঝগড়া মেটানো জরুরি হয়ে পড়েছিল কেন? তার আগের দিন রাকিবকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম। সারাদিন খুব অনুশোচনা হচ্ছিল, তাই বিকেলের দিকে ফোন করে কথা বলেছি। আমাদের পুরানো বন্ধুত্ব ছিল, কোনো কারণে নষ্ট হয়ে যায়, অনেকদিন পর ভালো করে কথা হওয়ায় ও নিজেই বলেছিল ওর ফ্ল্যাটে যেতে, আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা সেদিন কি কি হয়েছিল শুরু থেকে গুছিয়ে বলুন। সোহান কথা বলল না, চুপ করে মাথা নিচু করে রইল। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আর চুপ করে থেকো না, কথা বলো প্লিজ। প্রণব বাবু বললেন, ঠিক আছে, আপনার বলতে হবে না, আমিই বলবো, মিলিয়ে নেবেন। তার আগে আমাদের একটু ঘুরে আসতে হবে রাকিবের অতীতে। অতীত বলতে তার গত 3 মাসের কর্মকাণ্ডে। গত 3 মাসে রাকিবের অ্যাকাউন্টে 40,000 করে মোট 1,20,000 টাকা ঢুকেছে। রাকিব নিজেই ব্যাংকে গিয়ে টাকা রেখেছে, তাই কে তাকে টাকা দিয়েছে সেটা বের করা যায়নি। টাকাটা সে পরিবার থেকে পায়নি, উপার্জনও করেনি। পুরো টাকাটা ছিল ব্ল্যাকমেইল করে পাওয়া। রিয়েল ক্লাব নামে একটা নাইট ক্লাবে রাকিবের প্রায় যাতায়াত ছিল। ক্লাবের পাশে আবাসিক হোটেল। অনেকেই পার্টি শেষে নৈশ অভিসারে ঢোকে হোটেলে। সেই হোটেলের এক কর্মচারীর সাথে মিলে রাকিব বিভিন্ন ঘরে গুপ্ত ক্যামেরা লাগিয়েছিল। ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওগুলো ভাইরাল করে দেবার ভয় দেখিয়ে সে ভিকটিমদের থেকে টাকা খেত। এখান থেকেই রাকিবের মোবাইল ভাঙার যৌক্তিকতা পাওয়া যায়। সোহান আহমেদ কখনোই সেই হোটেলে যাননি এবং এ বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতাও নেই। রাকিব যে ছেলের সাথে মিলে এসব কুকীর্তি করেছিল রাকিবের খুন হওয়ার পর সে পালিয়েছিল। তাকে ধরে আনা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। পুলিশ কাস্টডিতে আছে এখন।
চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। রাকিবের ভিডিওগুলোও পাওয়া গেছে। সেদিন খুনি অনেক খুঁজে ওর বাড়ি থেকে কিছু উদ্ধার করতে পারেনি। পুলিশও প্রথমে খুঁজে পায়নি। গতকাল সেগুলো উদ্ধার করা হয়েছে রাকিবের বেডরুমের খাটের নিচ থেকে। বক্স খাট বেশ কায়দা করে নিচের পার্ট খুলে ফেলা যেত। খাটের নিচে একটা টাইলস অর্ধেক কেটে খোপ তৈরি করা হয়েছে। সেই খোপে 3টা মেমোরি কার্ড পাওয়া গেছে। প্রত্যেকটাতেই কয়েকজোড়া ছেলেমেয়ের অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করা ভিডিও আছে। রাকিবের মনে ভয় ছিল, তাই এত সতর্ক হয়েছিল। আর খুনি বেচারা এত কিছু করেও ভিডিও ধ্বংস করতে পারেনি। ভিডিও ক্লিপগুলো জমা দিলেন তিনি, সাথে রাকিবের ব্যাংক অ্যাকাউন্টের স্লিপ। বিপক্ষের উকিল বললেন, তা থেকে প্রমাণ হয় না যে সোহান খুনি নয়। হতে পারে খুনের আগেই এসেছিল অন্য কেউ। সে মোবাইল ভেঙেছে, ভিডিও ক্লিপ খুঁজেছে। ভুলে যাবেন না, ছুরিতে কিন্তু সোহানেরই হাতের ছাপ আছে। আর খুনি না হলে সে এতদিন পালিয়েছিল কেন? বলছি, ধৈর্য ধরুন প্লিজ, বলে মুচকি হেসে প্রণববাবু সোহানের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, সেদিন পিৎজা নিয়ে যে এসেছিল তার নাম কি শাহেদ আরেফিন? সোহান মাথা নেড়ে সায় দিল। প্রণববাবু বলতে থাকলেন, শাহেদ আরেফিন সোহান আর রাকিব দুজনেরই বন্ধু। রাকিবের ব্ল্যাকমেইলিং এর শিকার ছিল সে আর তার প্রেমিকা প্রীতি সাহা। একে তো অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ভয়, তার ওপর আবার মেয়েটা হিন্দু, বিয়ে করার কোনো ইচ্ছে তাদের নেই, শুধুই কিছু সময় কাটানো। প্রীতির আবার রক্ষণশীল পরিবার, কোনোভাবে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে অনেক ঝামেলা হতো। শাহেদের বাবা ধনী, তাই কয়েক দফা রাকিবকে টাকা দিয়েছিল সে। কিন্তু কত আর দেয়া যায়? রাকিবের লোভ উত্তরোত্তর বেড়ে চলেছিল। ওকে সরিয়ে দেয়া ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। সোহানের এত সব কিছু জানা ছিল না। ও ছিল বলেই সেদিন পিৎজা ডেলিভারির বয়ের ছদ্মবেশে আসা শাহেদকে ঘরে ঢোকাতে বাধ্য হয় রাকিব। শাহেদ বলেছিল ওদের সারপ্রাইজ দিতে সে এসেছে। 3জন মিলে ড্রিঙ্ক করে, আড্ডা দেয়, শাহেদ ওদের ঔষধ দেয়া পিৎজা খাওয়ায়। ফলশ্রুতিতে দুজনেই ঘুমিয়ে পড়ে। শাহেদের হয়তো খুন করা উদ্দেশ্য ছিল না, সে রাকিবকে ঘুম পাড়িয়ে মেমোরি কার্ডগুলো খুঁজতে গিয়েছিল। কিন্তু যখন পেল না তখন খুন করার সিদ্ধান্ত নিল। হয়তো সে গ্লাভস পরেছিল, তাই ছুরিতে হাতের ছাপ পড়েনি। খুনের পর অতি সাবধানে সোহানের হাতের ছাপ ছুরিতে বসিয়ে দেয়। তারপর ছুরিটা পাশে রেখে খুব চমৎকার একটা প্ল্যান করে। নিজেই জানালার সাথে বাড়ি খেয়ে নিজের মাথা ফাটায়। রাকিবের বাড়ির ড্রয়িং রুমের জানালায় রাকিব ছাড়া অন্য একজনের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। যদিও পরীক্ষা করা হয়নি, তবে আমি নিশ্চিত সেটা শাহেদের রক্তের দাগ। মাথা ফাটানোর পর সে সোহানের ঘুম ভাঙায়। সোহান ঘুম থেকে উঠে অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। সেদিন তারা যথেষ্ট ড্রিঙ্ক করেছিল, তাই শাহেদ সহজেই সোহানকে একটা বানানো গল্প বিশ্বাস করিয়ে ফেলে। এর আগে সোহানের সাথে রাকিবের বন্ধুত্বে ফাটল ধরেছিল প্রভা নামের একটা মেয়ের কারণে। মেয়েটাকে রাকিব সোহানের কাছ থেকে প্রায় ছিনিয়ে নিয়েছিল বলা চলে, তাই সোহানের সবসময়ই একটা চাপা আক্রোশ ছিল। শাহেদ সোহানকে বোঝায়, মাতাল হওয়ার পর দুজনেই হুঁশজ্ঞান হারিয়ে ফেলেছিল, একে অপরকে যা তা বলছিল। সেই সময় রাকিব প্রভার কথা তোলে, সোহানকে গালাগাল করে। সোহানও উল্টোপাল্টা কথা বলতে থাকে। একসময় মারামারি লাগে। মারামারি থামাতে গিয়ে শাহেদও আহত হয়। হাতাহাতির এক পর্যায়ে সোহান রাকিবকে ছুরি দিয়ে আঘাত করে, তাতেই রাকিবের মৃত্যু। রাকিবকে খুনের পর সোহান অজ্ঞান হয়ে যায়, তাকে অনেক কষ্টে জ্ঞান ফিরিয়ে আনে শাহেদ। সোহানের মাথায় ভুলেও আসেনি যে ঘটনা অন্য কিছু হতে পারে। সে শাহেদের প্রতিটা কথাই বিশ্বাস করে এবং নিজেকে খুনি বলে ধরে নেয়।
শাহেদ তখন তাকে বোঝায় এখন এখানে থাকলে পুলিশ তাকে ধরে ফেলবে, তাই সে যেন পালিয়ে যায়। নিজেই সোহানকে পালানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে দুজন ওই বাড়ি থেকে বের হয়ে আছে সন্তর্পণে। সে রাতে সে সোহানকে আশ্রয় দেয়। তার রক্তে মাখা জামাকাপড় পাল্টে অন্য জামা পরিয়ে লুকিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর পরামর্শ দেয় বেশ দূরে কোথাও পালিয়ে যাওয়ার। শাহেদের মাথা আছে বলতে হবে। ছুরিতে সোবহানের হাতের ছাপ তার পালিয়ে থাকা পুলিশকে অন্যদিকে ভাবতেই দেয়নি, সবাই ধরেই নিয়েছে খুনি সোহান। আরও গভীরে গিয়ে তল্লাশি করার প্রয়োজনই মনে করেনি পুলিশ। প্রণব বাবু থামলেন। আমার পুরো শরীর বেয়ে শীতল পানি বয়ে গেল যেন। এত শান্তি লাগল। এক নিমিষে সব চিন্তা উবে গেল। বুকের ভেতরে চেপে বসা ভারী পাথরটাকেও সরিয়ে দিল। তাতে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকে বুকটা শীতল করে তুলল। আমি সোবহানের দিকে তাকালাম। তার চোখে এতক্ষণ অপরাধীর ভঙ্গি ছিল, এখন সেখানে প্রবল বিস্ময়। সে বোধহয় হজম করতে পারছে না তার বন্ধু এমন করতে পারে। বিপক্ষের উকিল বললেন, আপনার পুরো ঘটনাই কিন্তু মনগড়া। সোহান তাহলে বলল না কেন সেদিনকার ঘটনা? তিনি সোবহানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার উকিল যা বলছে তা সত্য? সোহান ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বলল, জি। তাহলে সেটা এতদিন বলেননি কেন? আমি অভির কাছে কৃতজ্ঞ ছিলাম, ভেবেছিলাম ও আমাকে বাঁচিয়েছে, ওকে কেন মাঝখানে ফাঁসাব? ওর তো কোনো দোষ নেই। আমি জানতাম না যে। সোবহানের গলা জড়িয়ে এলো। আর আমার মাথায় একটা বাজ পড়ল যেন। অভি। মাত্রই তো শাহেদ নামের কারো কথা হচ্ছিল। আমার প্রশ্নটা বিপক্ষের উকিল করে দিলেন, অভি কে? শাহেদের ডাকনাম অভি। প্রণব বাবু বললেন, শাহেদকে সবাই অভি বলে চেনে আর ওর প্রেমিকার ডাকনাম স্নেহা। স্নেহাই সেদিনকার পিৎজাটা বানিয়ে দিয়েছিল। দুজনে মিলেই প্ল্যান করে সবকিছু করেছে। স্নেহা। আমার মাথা ঘুরতে শুরু করল। কোনো দিন ভাবতেই পারিনি এমন হতে পারে। সোহান বলল, আমার কিছু বলার আছে। সেদিন বিকেলে রাকিবকে ফোন করার কথাও আমাকে অভি আর স্নেহা বলেছিল। ওরা বুঝিয়েছিল এভাবে ঝগড়া পুষে লাভ নেই, আমি যেন সব মিটমাট করে নেই। রাকিবের বাড়িতেও আমি যেতে চাইনি। ওরা জোর করেছে বলেই গেছি। এখন বুঝতে পারছি এটাও প্ল্যান ছিল। প্রণব বাবু আরও কিছু বলতেন, কিন্তু আদালতের সময় শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, সোহানকে কি আজকে ছাড়বে না? সৌভিক আহসান বললেন, না। তবে জামিনের ব্যবস্থা করে ফেলব। আজই বের করে আনা যাবে তাকে। ও হ্যাঁ, আপনাকে কথাটা আগে বলিনি সারপ্রাইজ দেব বলে। সোহানকে ধরতে গ্রামে পুলিশ আমি পাঠাইনি। আপনি যে স্নেহাকে মেসেঞ্জারে উত্তর পাঠিয়েছিলেন সেখান থেকে ট্রেস করে সে ঠিকানা বের করেছে। তারপর নাম গোপন করে পুলিশকে সেই খবর দিয়েছে। পুলিশ সেখানকার স্থানীয় পুলিশদের সাথে যোগাযোগ করে সোহানকে ধরেছে। ফেসবুক লগইন করার চেষ্টা করে দেখুন, পারবেন না, আপনার আইডি হ্যাক হয়েছে। কিন্তু আমি তে মেসেজ করেছিলাম অনেক দিন আগে। তখনই যদি সে পুলিশ পাঠাতো, আপনার অন্তত সন্দেহ হতো তাদের ওপর। ওরা চেয়েছিল সব ধরনের সন্দেহ থেকে নিজেদের মুক্ত রাখতে। বাড়ি ফেরার সময় দেখলাম সত্যি আমার আইডি হ্যাকড। স্নেহার মুখটা মনে পড়তেই ঘৃণায় মনটা তেতো হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অবশ্য শান্তিও কম লাগছে না। খুনি যে খুশি হোক, আমার কাকের বাসাটা তো নির্দোষ। সোহানকে সেদিন ছাড়ল না। আমি বিকেলে ওর সাথে দেখা করতে গেলাম, চোখ দুটো বসে গেছে। শুয়েছিল, আমাকে দেখে উঠে এলো। সেলের ভেতর ওকে দেখতে পেয়ে এক মুহূর্তে বুকটা কেঁপে উঠল। শুকরিয়া জানালাম রবের কাছে,
এই অবস্থা চিরস্থায়ী না হওয়ার জন্য। সোহান হেসে বলল, এই ডিটেকটিভ ঠিক করার বুদ্ধি নাকি তোমার দেয়া? হ্যাঁ। কবে করলে এসব? আমি কিছু করিনি। রোকন ভাই করেছে। কলকাঠি তো তোমার ছিল। যাক, আমি তাহলে খুনটুন করিনি, এটা ভেবেই ভালো লাগছে। তোমাকে আমার ইচ্ছে করছে মারতে। তুমি এত বোকা কেন? কিছু না করেও এত কষ্ট পেলে? তোমাকেও কষ্ট দিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারলে না কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম শিফা। ও আমার মাথায় এমন করে ভয় ঢুকিয়েছিল যে। আচ্ছা, পরে বলো এসব। কালকেই হয়তো ছাড়া পেয়ে যাবে তুমি। হুম। জানো, আমার বিশ্বাসই হচ্ছে না। বারবার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমারও। সে স্বপ্নালু দৃষ্টিতে চেয়ে বলল, আমরা এখন থেকে একসাথে থাকব শিফা। আমার চোখে পানি চলে এলো। পরদিন অভিযুক্ত হিসেবে অভি আর স্নেহাকে ধরা হল। সোহানকে মুক্ত করে দেয়া হলো আর ওদের ব্যাপারে আরও তদন্ত করার নির্দেশ দেয়া হল। সোহানকে নিয়ে বাড়ি ফিরলাম দুপুরে। এসে সে খেয়ে ঘুম। বিকেল পেরিয়ে তবে উঠল। শাশুড়ি মা এখন মোটামুটি সুস্থ হয়েছেন। ঘুমন্ত ছেলেকে একটু পরপর গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে আসছেন। সোহান ঘুম ভাঙলে হাত মুখ ধুয়ে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে রইল। সন্ধ্যার নাশতা বানিয়েছে তান্নি আপু। পাস্তা, কলিজার সিঙাড়া, সাথে গরম চা। ঘরময় খাবারের ঘ্রাণ। রিশান এতদিন পর মামাকে পেয়ে খুশিতে অনেকগুলো ডিগবাজি দিয়ে ফেলেছে। এখন দুহাত মাখিয়ে সস দিয়ে সিঙাড়া খাচ্ছে। একটু পরপর মামার মুখের কাছে আধখাওয়া সিঙাড়া ধরে বলছে, মামা একটু খাও। তাপ্তিশুক্তি এখনও তেমন কিছু বোঝে না। তবে শোকাবহ পরিবেশ থেকে বের হয়ে বাড়িতে যে আনন্দের জোয়ার এসেছে সেটা ঠিকই ধরতে পেরেছে। খিলখিল করে হাসছে, হাত পা ছুঁড়ে খেলছে আর খানিক বাদে বাদে তারস্বরে চিৎকার করে উঠছে একে অপরের সাথে পাল্লা দিয়ে। খেতে খেতে রোকন ভাই জিজ্ঞেস করলেন, এবার একটু খুলে বলো তো সোহান কি হয়েছিল? সোহান গ্লাসে লম্বা চুমুক দিয়ে টেবিলে রেখে পা তুলে বসে বলতে শুরু করল, রাকিবের সাথে আমার ঝামেলা অনেক আগে থেকে, গার্লফ্রেন্ড নিয়ে। সেসব পুরানো কথা অনেক আগে ভুলে গেলেও রাকিবের সাথে বন্ধুত্ব ঠিক হয়নি। খুনের আগের দিন পোস্টার লাগানো নিয়ে ওর সাথে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে আমি রেগে গিয়ে উল্টোপাল্টা কথাও বলে ফেলি। তখন তো আর জানতাম না সেটার পরিণতি ভয়াবহ হতে পারে। সেদিন ঝগড়ার পর পুরানো কথা মনে করে, রাকিবের সাথে বন্ধুত্বের কথা মনে করে বেশ মন খারাপ ছিল। ব্যাপারটা আমি অভির সাথে শেয়ার করি। অভি, স্নেহা দুজনেই আমার ভালো বন্ধু ছিল। বন্ধুরাই শেষ পর্যন্ত ধোঁকা দিল। ওরা আমাকে বারবার বুঝিয়েছে আমি যেন রাকিবের সাথে মিটমাট করে ফেলি। তাতে আমার মন ভালো হবে। তার চেয়ে বড় কথা সামনে নির্বাচন। এখন প্রতিপক্ষ দলের কারো সাথে ঝামেলা থাকলে সে সময় এটা বড় ইস্যু হতে পারে। ওদের কথাতেই ফোনটা করেছিলাম রাকিবকে। মিটমাট ফোনেই কিছুটা হয়েছিল। ও বলেছিল বাকি কথা ওর বাড়িতে গিয়ে বলতে। আমিও গেছি। ড্রিঙ্ক করার কোনো ইচ্ছেই ছিল না। সোহান মাথা নিচু করে ফেলল বলতে গিয়ে। আমি ওসব খাইও না কখনো। রাকিব এত জোরাজুরি করছিল যে না করতে পারিনি। অল্প খেয়েই তাই অনেক নেশা হয়ে গিয়েছিল। কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। শুধু মনে আছে মাঝে অভি এসেছিল পিৎজা নিয়ে। ডেলিভারি বয় সেজে এসে সারপ্রাইজ দিয়েছিল। পিৎজা খেলাম, তারপর আর কিছু মনে নেই। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙেছে অভির ডাকে। উঠে দেখি ওর কপালে রক্ত। ভীষণ ভয় পেয়ে যাই। রাত তখন 2:30। নেশা ছুটেছে তখন অনেকটা।
রাকিবের দিকে চেয়ে আমার আত্মা উড়ে যাওয়ার জোগাড়। পুরো ফ্লোর রক্তে ভেসে আছে। ও মরে পড়ে আছে একপাশে। অভিকে আমি অনেক বিশ্বাস করতাম, অনেক বেশি। এই বিশ্বাসই কাল হয়েছে। ও প্রথমেই বলেছে, ঠান্ডা হ প্লিজ। তুই ইচ্ছে করে করিসনি এসব। আমি তখন আরো ভয় পেয়ে যাই। ইচ্ছে করে মানে? আমি করেছি? ও বলে, হ্যাঁ তুই ওকে মেরেছিস, আমাকে ধাক্কা দিয়ে ফেলে কপাল ফাটিয়েছিল, কেন তোর কিছু মনে নেই? আমার তখন মাথা আরো ঘুরে গেল। আসলেই আমার কিছু মনে নেই। তীব্র অপরাধবোধ জেকে ধরল। ভয় হাত পা ঠান্ডা। অভি আমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলল। বোঝালো আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু এখানে থাকলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, আমার উচিত পালিয়ে যাওয়া। ও নিজেই আমাকে নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো। আমরা গেলাম ওর বাড়িতে। সেখানেই পরদিন সকাল পর্যন্ত ছিলাম, রক্তমাখা জামাকাপড় ওর বাড়িতেই বদলেছিলাম। ও আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। জীবনে প্রথমবার মদ খেয়ে এত বেহুশ হয়েছিলাম যে কি করেছি, কি করিনি বুঝতেই পারিনি। আমি কি ভেবেছিলাম আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা হবে? থামল সোহান। শাশুড়ি মাওকে জড়িয়ে ধরে বললেন, ভুলে যা বাবা, এইগুলা মনে রাখিস না। আল্লাহ বাঁচিয়েছে, এখন এসব মনে রেখে লাভ নাই। হ্যাঁ মা। রোকন ভাই বললেন, আমাদের সব খুলে বলতে পারতে। ভাইয়া আমি এতটা অপরাধবোধে ভুগছিলাম যে কিছু বলতেও ইচ্ছে করছিল না। মানুষ ইচ্ছে করে খুন করে, আমি করেছি অনিচ্ছায়, জ্ঞানহীন অবস্থায়। কি বলতাম সবাইকে? থাক বাদ দাও। এখন তো সব ঠিক। তান্নি আপু শোভানের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, আমি ভেবেছিলাম তুই সত্যি মার্ডার করেছিস, ছোটবেলায় যেভাবে আমাকে মারতি। দেখ এখনো হাতে দাগ আছে। সবাই হেসে ফেলল। রাতে শুতে গেলাম। সেই বিয়ের রাতে আমরা এই ঘরটাতে একসাথে ছিলাম, আজ আবার একসাথে। গত পরশুও ভাবতে পারিনি এত দ্রুত ওর সাথে এখানে থাকা হবে। ও আমাকে নিয়ে ছাদে চলে গেল। আজ আকাশ ভর্তি জ্বলজ্বল করছে তারা। আমরা কোনায় গিয়ে পা ঝুলিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, এখন কি করবে? ওই ইউনিভার্সিটিতেই পড়বে? না, গ্র্যাজুয়েশন তো শেষ। বাকিটা অন্য কোথাও করব। বলেছিলে বিদেশ চলে যাবে। এখন আর ইচ্ছে নেই তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার। আমার জন্য ভবিষ্যৎ অনিশ্চিত করে ফেলবে? সে হাসতে হাসতে বলল, তোমার জন্যই ভবিষ্যৎটা নিশ্চিত হয়েছে বুঝেছ। এখন তোমাকে ছাড়া থাকার কথা চিন্তাও করতে পারি না, যদি বিদেশ যাইও তোমাকে নিয়ে যাব। আর আমার পড়াশোনা? তোমার আর কতদিন বাকি? 2 বছর? উহু, 3। হয়ে যাবে। এক্ষুনি তো আর যাচ্ছি না। আমরা কি এই বাসায় থাকব? না। বউ নিয়ে বোনের বাড়িতে থাকব নাকি? এমনিতেই ওদের কাছে ঋণের শেষ নেই আমার। তাহলে আগের মতো আমি মায়ের কাছে থাকি, তোমার একটা ব্যবস্থা হলে তারপর না হয়। মায়ের বিয়ে দিয়েছ, এখন সংসার করতে দাও। আমি দেখি একটা বাসা ভাড়া নেব, পার্ট টাইম জব পেলে করব, আর তাছাড়া গ্রাম থেকে তো টাকা আসছেই। মায়ের আর কত খরচ লাগে, জমি জমা থেকে যা আয় হয় আমাকেই পাঠায় বেশিরভাগ। চলে যাবে দুজনার। আচ্ছা। তোমার জন্য একটা জিনিস আছে, নিয়ে আসছি বসো। সেই উঠে গিয়ে বড় একটা বই নিয়ে এলো। আমার হাতে দিল দেখার জন্য। পৃষ্ঠা উল্টাতেই দেখি তার আঁকা আমার ছবিগুলো। একপাশে ক্যামেরায় তোলা ছবি,
অন্য পাশে আঁকা ছবি, কি যে সুন্দর হয়েছে। এত ছবি কখন আঁকল? আমাকে তো মাত্র 2-3টে দেখিয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে বলল, পেন্সিল হাতে থাকলেই কেমন করে যেন তোমার ছবি এঁকে ফেলেছি। অনেকগুলো ছবি জমা হওয়ার পর একসাথে বাঁধিয়ে ফেলেছি। অনেক বেশি সুন্দর। সোহান আমার কাঁধে মাথা রেখে বলল, তুমি তার চেয়েও সুন্দর শিফা। একটু পর নিজেই বলতে থাকল, আমার জীবনে আগেও মেয়ে এসেছে, কিন্তু তোমার মতো করে কাউকে ভালোবাসতে পারিনি। সেই শুরু থেকে তোমার সরলতা, একা একা কথা বলা, মিষ্টি ব্যবহার আর সুন্দর মনটার প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যিকারের ভালোবাসতাম বলেই হয়তো উল্টোপাল্টা ব্যবহার করেছি, আসলে ইচ্ছে করত সারাক্ষণ তোমার সাথে থাকতে। মা যখন তোমাকে বিয়ের কথা বলেছিল ইচ্ছে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, মা তুমি জানো আমি কত খুশি হয়েছি। তোমাকে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করে ঘরে তুলতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যে নেই। সে যাই হোক, যা হয়েছে তাতে ভালো একটাই হলো, তোমার আমার সম্পর্কটা সহজ হয়ে গেল। তোমাকে এখন আরো বেশি ভালোবাসি। তোমার অন্ধের মতো আমার প্রতি ভালোবাসাকে আরো বেশি ভালোবাসি। আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারলাম না। কিছু কথার পিঠে কথা বলতে নেই। নীরবতাই সব বলে দিয়ে যায়। 7 বছর পর। কালো রঙের চকচকে সৈকতটা ভারী সুন্দর। আয়নার মতো মসৃণ বালির ওপর সাগরের ঢেউ বারবার গড়িয়ে আসছে। সাথে নিয়ে আসছে সাদা ধবধবে ফেনা। সৈকতের ধার দিয়ে নানা রঙের ঝিনুকের সমাহার। সেদিকে চাইলে একটা কথাই বারংবার মনে হয়, পৃথিবীটা এত সুন্দর কেন? সোহান বলল, যাবে এখানে? কবে যাচ্ছি? আর কয়েকটা মাত্র দিন। তুমি ফাইনাল করো এখানেই কি না। আচ্ছা এখানেই যাব। পছন্দ হয়েছে খুব। ডান। মোবাইলে ভিডিওটা দেখাচ্ছিল সে। ইন্দোনেশিয়ার বালিতে কোনো এক সৈকতের দৃশ্য। বহুদিন আগে নৌকায় বসে সোহান বলেছিল, আমাকে পৃথিবীর সৌন্দর্য দুচোখ ভরে দেখাবে। বিয়ের পর নানা ঝড়ঝাপটায় সেই সুযোগটাই হয়ে ওঠেনি। গত 2 বছর ধরে সে প্ল্যান করে ঘুরতে যাওয়ার, তারপর কেন যেন আর হয়ে ওঠে না। ব্যস্ত সংসারে এটা ওটা কাজ পড়েই যায়। ফুরসত মেলে না। আবার টাকারও ব্যাপার আছে। দেশে ঘুরতে গেলে খরচ কম, কিন্তু বিদেশ ভ্রমণের শখ জেগেছে জনাবের। এদিকে আমার ভয় করে। ছোট্ট মেয়েটাকে নিয়ে দূরদেশে গিয়ে পড়ে যদি অসুখ বিসুখ বাঁধিয়ে ফেলে। পৃথি হাত পা ছুঁড়ে বাবার দৃষ্টি আকর্ষণ করল। দাঁতহীন মারি বের করে মিষ্টি হাসি উপহার দিয়ে জানান দিল, বাবা যা বলবে সে তাতেই রাজি। কেমন করে যেন এই পুচকে বয়সেই বাবার ন্যাওটা হয়ে গেছে। বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। সোহান বলল, শিফা, তুমি কিন্তু এবার কোনো বাগড়া দিতে পারবে না। নইলে তোমাকে রেখে আমরা চলে যাব। তাই যেও। দুজন আমাকে ছেড়ে এয়ারপোর্ট পর্যন্ত যেয়ে দেখাও। সোহান অসহায় চোখে পৃথির দিকে তাকাল। পৃথি আরো সুন্দর হাসি দিয়ে বলতে চাইল, মা যাবে না তো কি হয়েছে? আমি তো আছি। আমরা যেমন ভেবেছিলাম আমাদের জীবনে কোনো কিছুই তেমন হয়নি। সোহান মাস্টার্সের জন্য যখন ভর্তি হল, তার কিছুদিন পরেই শাশুড়ি মায়ের কিডনিতে সমস্যা ধরা পড়ল। তার চিকিৎসা করানোর জন্য কত কিছুই না করল সোহান। বাংলাদেশের সেরা ডাক্তার দেখানোর পর ভারতেও নিয়ে গেছে 2 বার, দিনরাত সেবা করেছে। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল। মাত্র কটা দিনের জন্য খানিক সুস্থ হয়েছিলেন তিনি, কিন্তু একদিন সব চেষ্টা বৃথা করে দিয়ে পরপারে পাড়ি জমান। তিনি মারা যাওয়ার পর খেয়াল করলাম সোহানের বলতে কিছুই এখন আর নেই। গ্রামের সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে,
বসতবাড়িটা শুধু রয়েছে। ওর পড়াশোনা তখন শেষ হয়েছিল, হন্য হয়ে একটা চাকরি খুঁজে বের করেছে। বড় বাসা থেকে ছোট একটা বাসা নিয়ে আমরা থাকতে শুরু করেছি ততদিনে। সত্যি বলতে অল্প টাকায় হিসেব করে চলতে আমি ছোটবেলা থেকেই শিখেছিলাম, তাই কষ্ট হয়নি আমার। শোভানের হতো সবসময় দামি শার্ট, ব্র্যান্ডের ঘড়ি, দামি পারফিউম ছাড়া তো চলেনি, তাই সেগুলো যখন সস্তার ব্যবহার করতে হতো তখন খুব ইতস্তত করত। পুরানো ভালো ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর আর ঘড়িই কেনেনি। তান্নি আপু অবশ্য প্রতি ঈদে, জন্মদিনে যতটা পেরেছে গিফট দিয়েছে, কিন্তু ওগুলো পরতেও সোহানকে কেমন অস্বস্তিতে পড়তে দেখেছি। তবু আমাদের জীবনটা এতটাও কষ্টের ছিল না। ছোট হলেও সুখের কমতি হয়নি একদিনের জন্য। যতই প্রেম থাকুক না কেন আমি কখনো ভাবিনি সোহান এত ভালো স্বামী হতে পারবে। বিয়ের পর, বিশেষ করে ওর মা মারা যাওয়ার পর ও আমাকে যতটা যত্ন নিয়ে আগলে রেখেছে, ততটা আর কেউ কখনো করেনি আমার জন্য। অভাব বেশিদিন স্থায়ী হয়নি, সোহান ভালো চাকরি পেয়ে গেছে কিছুদিন পরেই। তারপর আর পেছনে ফিরে দেখতে হয়নি। আমিও গ্র্যাজুয়েশন শেষ করে একটা ছোটখাটো চাকরি শুরু করেছিলাম, তখনই প্রীতি জানান দিল সে আসছে। সোহান তারপর আর চাকরি করতে দেয়নি। ছোট মানুষের মতো খেয়াল রেখেছে। ওর হাবভাব দেখলে মনে হতো আমার একটা টোকা লাগলেও না জানি কি হয়ে যাবে। ওর খুব ইচ্ছে ছিল মেয়ের। ইচ্ছে পূরণ হয়েছে। মায়ের নামে নাম রেখেছে সে। আর ডাকনাম পৃথি। পৃথিবীতে প্রতিটা ঘটনাই হিসেব করে হয়। একদিকে ভাঙে, অন্যদিকে গড়ে। শোভানের ইচ্ছে ছিল বিদেশ গিয়ে ক্যারিয়ার গড়ার, স্রষ্টা সেই স্বপ্ন ভেঙে ওর সংসার গড়ে দিয়েছেন। আমার কখনো মনে হয়, ওর কি মনমতো ক্যারিয়ার গড়তে না পারার আফসোস রয়ে গেছে এখনো? তারপরেই পৃথির সাথে ওকে সময় কাটাতে দেখে ওর চোখমুখে যে জ্যোতি দেখতে পাই সেটাই বলে দেয় সে খুব ভালো আছে। এই পর্যন্ত যত বিপদই এসেছে, সবই আমাদের সম্পর্কের বাঁধন শক্ত করেছে। আমি মাঝে মাঝে মায়ের কাছে যাই। মা বেশ গুছিয়ে সংসার করছে। অভাব আর বড় পরিবারের কারণে তার কত শখ জীবনে অপূর্ণ থেকে গেছিল। সেসবের যতটা এখনো অবশিষ্ট আছে ততটা পূরণ করছে। তার বর্তমান জীবনসঙ্গী হয়েছে তার সবচেয়ে ভালো বন্ধু। তাদের দেখলে মনেই হয় না তারা মাত্র কয়টা বছর একসাথে আছে, বরং মনে হয় যুগ যুগ ধরে তাদের একসাথে পথ চলা। সবকিছু হয়তো ঠিক নেই, শফিক আঙ্কেলের ছেলেমেয়েরা মাকে মা হিসেবে মানতে পারেনি। তাদের থেকে অনেকটাই অবহেলা আর নির্লিপ্ততা পেতে হয়েছে। সেসব পূরণ করে দিয়েছে শফিক আঙ্কেল নিজেই। কেমন করে যেন ছেলেমেয়ের চিন্তা একপাশে রেখে নিজেরা নিজেদের মতো সুখী হয়ে উঠতে পেরেছে। পরিকল্পনা মতো আমাদের ইন্দোনেশিয়া যাওয়ার সব বন্দোবস্ত প্রায় হয়ে গেল। সোহান ভীষণ উত্তেজিত, গোছগাছ করছে, বারবার দেখছে সব ঠিক আছে কিনা। আমারও দারুণ আনন্দ হচ্ছে। যেদিন ফ্লাইট, সেদিন সকালে হঠাৎ পৃথির জ্বর হল। এত জ্বর যে সেটা নিয়ে বের হওয়া যায় না। সারাদিন মেয়ের পেছনে কাটিয়ে দিতে হল, ফ্লাইট মিস। মনটা আধার হয়ে রইল আমাদের দুজনার। এদিকে পৃথিরও জ্বর কমার নাম নেই। ডাক্তার দেখানো হল। জ্বর নামল 4 দিন পর। মেয়েটা 4 দিনে প্রায় কিছুই মুখে দেয়নি। এখনো খেতে চাইছে না। সোহান অফিস থেকে ছুটি নিয়েছিল বলে বাসায়ই আছে। রাতে পৃথিকে কোনো রকমে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে সোহানকে নিয়ে বারান্দায় গেলাম, তখন এলাকায় লোডশেডিং। অন্ধকারের মাঝে আকাশের চাঁদের আলো ঝকঝকে দেখাচ্ছে। এ কদিন ওর সাথে ভালোমতো কথাই হয়নি। জিজ্ঞেস করলাম, তোমার কি খুব মন খারাপ? সে হেসে বলল, না। তোমার তোমার জন্য মন খারাপ? জীবনটা এত অনিশ্চিত হয় কেন শিফা?
সেজন্যই সুন্দর হয়। তুমি যদি জানতে পরের মুহূর্তে কি হবে তাহলে কি জীবন একঘেয়ে হয়ে যেত না? সবকিছু হিসেব মতো হবে না, এটাই তো স্বাভাবিক। আমার জীবনটা বড্ড বেশি অস্বাভাবিক। অসুন্দর কি? সে হেসে বলল, না, বলে আমাকে কাছে টেনে নিল। আজ সারাদিন গুমোট গরম ছিল, এখন ঠান্ডা বাতাস বইছে। সোহানকে বলেছিলাম বারান্দায় বাগান করব, সেজন্য গাছ এনে নিতে। তার বেলিফুল পছন্দ বলে একগাদা বেলির চারা এনে দিয়েছিল। অজস্র ফুল ফুটেছে সবগুলো মিলে। ঘ্রাণে মম করছে বারান্দা। কি স্নিগ্ধ পরিবেশ। বললাম, ঘুরতে গেলে আজকের এই মিষ্টি সময়টা তোমার আমার থাকতো? না, তবে এর চেয়ে সুন্দর সময় থাকতে পারত। হয়তো তার চেয়েও সুন্দর সময় অপেক্ষা করে আছে। হয়তো। মেয়ের কান্নার শব্দ শোনা গেল ভেতর থেকে। সোহানি আগে ছুটে গেল। মেয়েকে কোলে তুলে কান্না থামানোর চেষ্টা করতে থাকল। বিদ্যুৎ চলে এলো একটু পরেই। পৃথির কান্নাও থামল। এখন বাবা মেয়ে হাসছে। দুজনের পৃথিবীর কোনো দিকে খেয়াল নেই। খুশিতে ঝলমল করছে একেবারে। আমারও কয়েকদিনের মন খারাপ ভাবটা কেটে গেল। রাতে শোয়ার সময় ও আমার ছড়ানো চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, ভালোবাসি শিফা। আমি এই কথার উত্তরে কখনো কিছু বলি না। সেও আশা করে না। জানালার কাচ গলে চাঁদের আলো ঘরে ঢুকে অদ্ভুত সব নকশা তৈরি করে। আমরা চেয়ে দেখি। নিঃশ্বাসের সাথে জীবনের দেয়া প্রশান্তিটুকু টেনে নেই। জীবনটা কষ্টসুখ মিলে হলেও দিনশেষে কষ্টটা ফিঙের ডানায় ভর করে চলে যায়, সুখটুকু পড়ে থাকে। সমাপ্ত।